নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একদিকে যখন জুনিয়র ডাক্তাররা এবং প্রতিবাদী সমাজ যখন রাস্তায় নামছে আন্দোলন করার জন্য, কারণ আর.জি. কর কাণ্ডের বিচার আমরা এখনো পাইনি, তাই আর.জি. কর কাণ্ডের বিচারের দাবিতে, সঠিক বিচারের দাবিতে আবারও যখন আন্দোলনমুখী হতে চলেছে বাংলার জনগণ, ঠিক তখনই কিন্তু শুভেন্দু অধিকারীও ডেকে দিয়েছেন এমনই এক আন্দোলনের, যে আন্দোলনের ফলে আমরা এই বাংলার বুকে অবশ্যই তৃণমূল কংগ্রেসকে চাপে পড়তে এবং সরকারকে অবশ্যই চাপে পড়তে দেখব, আর নাজেহাল হয়ে যাবে এই রাজ্যের মমতা ব্যানার্জি সরকার। কেন বলছি জানেন? চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আজকে আর.জি. কর কাণ্ডে যখন রায়দান হলো, যখন ব্রেকিং নিউজ হলো যে আর.জি. কর কাণ্ডে সঞ্জয় রায় তার যাবজ্জীবন কারাদণ্ড হলো, মানে আমৃত্যু কারাদণ্ড। এটা নিয়ে আমার প্রতিবেদন আপনারা আগেও দেখেছেন, সেখানে আমি বলেছি এটা মৃত্যুদণ্ড হলে পরে আমরা একটু খুশি হতাম, এখানে খুশি হয়নি, এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশি চিন্তা হয় সঞ্জয় রায় শুধু একলা দোষী, বাকিরা কোথায় গেল? এই প্রশ্ন যখন আমাদের মনের মধ্যে আসছে, যখন জুনিয়র ডাক্তাররা এবং আপামর জনগণ বঙ্গবাসী যারা একদিন প্রতিবাদে রাস্তায় নেমেছিল যে আর.জি. কর কাণ্ডে বিচার চাই, অভয়ার বিচার চাই, সেই দাবিতে যারা রাস্তায় নেমেছিল তারা আবারও চেষ্টা করছে, চিন্তা করছে, ভাবনা করছে একত্রিত হয়ে রাস্তায় নামতে হবে এবং আন্দোলন করতে হবে। কারণ কোথাও যেন মনে হচ্ছে আন্দোলন না করলে ন্যায্য বিচার পাওয়া যাবে না। আজকে আমরা সবাই হতাশ। এরকমই একটা আবহের মধ্যে আজ কিন্তু আরো একটা ব্রেকিং নিউজ ছিল, এবং সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে একটি ডাক দিয়েছেন আন্দোলনে, যে আন্দোলন কিন্তু কার্যত তৃণমূল সরকারকে নাড়িয়ে দেবে। আসলে এই রাজ্যে আমরা অভয়াকাণ্ডে যে আন্দোলনগুলো দেখেছি না, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আন্দোলন ছিল কিন্তু সেই নাম না করা বিজেপির যে আন্দোলন ছিল, যে আন্দোলন ছাত্র আন্দোলন ছিল, এবং যে আন্দোলনের ফলে নবান্ন কেঁপে গেছিল। সেই আন্দোলন কিন্তু বিজেপি করেছিল, এবং সেই রকমই আন্দোলনের দিকে কিন্তু এগোচ্ছে আবার গোটা বাংলা। কারণ শুভেন্দু অধিকারী যে ডাক দিয়েছেন, সেই ডাকের পরে কিন্তু সেদিকেই এগোবে সবকিছু। দেখুন, শুভেন্দু অধিকারী আজকে আরামবাগের কামারপুকুর চটিতে একটি সভা করে, এবং সেই সভাটি ছিল আলু চাষি এবং ব্যবসায়ীদের জন্য। আলু চাষিরা এবং বিভিন্ন চাষিরা আজকে যে অবস্থার মধ্যে পড়ে আছে না, সেটার দিকে আমরা অনেক হয়তো নজর দিচ্ছি না, কারণ আলু চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না। আপনি জানেন বাজার করতে গেলে ফুলকপি আজকে কত সস্তা। ভাবুন আপনি, যে ফুলকপিটা আমরা 5 টাকা 7 টাকায় পাচ্ছি, সেটা যখন পাইকারি দরে কেউ কিনছে, তারা 1 টাকা দরে কিনছে। একটা মানুষ ফুলকপি চাষ করে, চাষিরা যে টাকা ঋণ নেয়, সেই ঋণ নিয়ে ফুলকপি চাষ করে কত টাকা লাভ করতে পারছে আপনি চিন্তা করতে পারছেন? লাভই করতে পারছে না, এবং সেখানে গিয়ে তাদের বাধ্য হয়ে তাদেরকে ওই ফসলকে নষ্ট করতে হচ্ছে। এরকমই একটা পরিস্থিতি যখন রয়েছে, যেদিকটা আমরা কেউ তাকাচ্ছি না, সেদিকটা তাকালেন কিন্তু মাটির মানুষ, কাছের মানুষ শুভেন্দু অধিকারী। এবং আজকে আরামবাগের ওই কামারপুকুর চটি এলাকায় তিনি একটি জনসভা করেন এই আলু চাষি এবং ব্যবসায়ীদের নিয়ে, এবং সেখানে তিনি কি বক্তব্য রাখেন শুনুন। তৃণমূলের সরকার, কারণ পার্টিটা তো দক্ষিণ কলকাতার একটা পরিবারের, এবং কলকাতার লোক তারা জানে না যে কখন বৃষ্টি হলে আমনের রোপণ করতে হয়, কখন ধান পাকে, কখন পানির বরজ তৈরি হয়, কখন পুকুরে সেচ দিয়ে মাছকে তুলে নিতে হয়, আবার কখন পুকুরে চারা পোনা ছাড়তে হয়। এরা জানে না কখন রবি হয়, কখন খরিফ হয়। এরা জানে না আলুর বীজ, এই অপদার্থ সরকার, 14 বছরের সরকার, তারা আলুর বীজ এখনো এই রাজ্যে তৈরি করতে পারেনি। পাঞ্জাবের উপরে আমরা নির্ভরশীল। এরা জানে না নরেন্দ্র মোদীজি বছরে 37,000 কোটি টাকা আপনাদের সারের জন্য ভর্তুকি দিচ্ছেন, আর সেই সার 1200 টাকা, 1250 টাকার সার তৃণমূলের চোরেরা, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের লোকেরা আর অসাধু সার ব্যবসায়ীরা আঁতাত করে 2500 টাকায় বিক্রি করছে। এরা জানে না কখন আলু তৈরি ওঠে, এরা জানে না কলকাতায় কোন আলু যায়,
আর কোন আলুটা কলকাতাতে যায় না, ঝাড়খণ্ড উড়িষ্যাতে অন্য রাজ্যে পাঠাতে হয়। এদের জিজ্ঞেস করবেন, এরা যারা বসে আছে মালিকরা, দক্ষিণ কলকাতার মালিক 7টা দপ্তরের 40টা, ওখানে একা মুখ্যমন্ত্রী 12টা দপ্তরের মালিক, একা ফিরাদ হাকিম 5টা দপ্তরের মালিক, একা চন্দ্রিমা ভট্টাচার্য 4টা দপ্তরের মালিক। এরা সব ফ্ল্যাট বাড়িতে থাকে, এদের এক ছোটার জল জমি নেই, এদের সঙ্গে চাষি কৃষকের কোনো সম্পর্ক নেই। তাই এরা আপনাদেরকে শেষ করার জন্য গত কয়েক বছর চেষ্টা করছে। এবারে 27-11 থেকে শুধু বর্ডার আটকায়নি, এলাকায় এলাকায় থানাগুলোকে লাগিয়ে দিয়েছে যাতে কোনো ট্রাকে আলু লোড না হয়, কোনো ছোট গাড়িতে আলু লোড না হয়। আমি ব্যবসায়ীদের কৃষকদেরকে বলবো, পরিকল্পনা করুন, রেলের ওয়াগান বুক করুন, আমরা করিয়ে দেব। রেলে আলু পাঠান, যে আলু কলকাতা বা রাজ্যে লাগে না। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াইতে জিততে হবে। শুধুমাত্র কৃষকদের যা অবস্থা আপনাদের আমি বলছি, আমি কয়েকদিন আগেও স্যালাইন কাণ্ডে যে মারা গেছে চন্দ্রকোনা রোডে, আমি বাঁকাদহের কাছে ধাদিকার কাছে গ্রামে গেছিলাম। সেই গ্রামের কৃষকরা হাত ধরে কাঁদছেন, বলছে আমাদের এই আলু কলকাতা যায় না, এই আলু সোনামুখী থেকে কোতলপুর, জয়পুর, গোঘাটের এই অংশ, চন্দ্রকোনা বা আমাদের এই এলাকার বড় একটা অংশের আলু, লালগড়, গোয়ালতোড়, কেশপুর, এই আলু চলে যায় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে। এবং আলুর গাড়িতে কফি তুলে দেয় কৃষকরা 2 পয়সা পাওয়ার জন্য। এবারে তো আলু গেছেই, সাথে সাথে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা দামের কফি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে। আমি মাঠের পর মাঠ দেখেছি, আমি গাঁয়ের ছেলে, আমি কৃষক, কৃষির যন্ত্রণা বুঝি, আমার নিজের জল জমি রয়েছে, আমি আপনাদের কষ্ট অনুভব করি। আমি মাঠের পর মাঠ দেখে এসেছি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সহ শীতের যে সমস্ত ফসল, আলুর সাথে সাথে সেগুলো লোক মাঠ থেকে তুলছে না। শুধু দক্ষিণবঙ্গের এই এলাকা নয়, কালকে ভিডিও পেয়েছি ধূপগুড়ি বাজার উত্তরবঙ্গে, সেখানে কৃষক 3 বস্তা ফুলকপি নিয়েছে রাস্তায় ফেলে অজরে কাঁদছেন, ফুলকপির উপরে আছড়ে আছড়ে পড়ে, যে আমি কি করে ব্যাংকের ঋণ আমি শোধ করব। এখানে একই অবস্থা হয়েছে আপনাদের। আমরা এই আন্দোলনের শুরু করলাম আলু চাষি, আলু ব্যবসায়ী সহ সকলকে নিয়ে। আগামী দিনে সরস্বতী পুজোর পরে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। মূলত উদয়নারায়ণপুর, খানাকুল, পুরসুরা, তারকেশ্বর, সিঙ্গুর, হরিপাল, এদিকে গোঘাট থেকে শুরু করে আমাদের কোতলপুর, জয়পুর, ইন্দাস সহ, সোনামুখী সহ, বিষ্ণুপুর সহ, ওদা সহ, গড়বেতা, চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা সহ আমাদের কেশপুর, গোয়ালতোড়, লালগড় পর্যন্ত, এদিকে ঘাটালের প্রান্ত পর্যন্ত এই যে আলু চাষি এলাকা রয়েছে, এই এলাকার মানুষকে, এর সঙ্গে বর্ধমান, পূর্ব বর্ধমানের একটা অংশ আছে, তাদের জন্য আমাদের এই লড়াই চলছে, চলবে। শুনলেন তার বক্তব্য, কিন্তু চাচা চলা পরিষ্কার। তিনি বুঝিয়ে দিয়েছেন কিভাবে আলু চাষিরা এবং চাষিরা এই রাজ্যে কিভাবে ঠকছে, কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিভাবে তাদের হালকা করে একটা চাপিয়ে দেওয়া রাজনীতি চলছে এবং সেখানে তাদের টাকা কি করে বেড়ে যাচ্ছে, কি করে তাদের সবকিছু বাড়ছে। নরেন্দ্র মোদী চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও বাংলার বুকে চাষিরা উপকার পাচ্ছে না, এটা তিনি পরিষ্কার করে বোঝালেন। আজকে তিনি এই আলু চাষিদের নিয়ে এবং এই ব্যবসায়ী সমাজের জন্য তিনি কিন্তু পথ অবরোধ করেন। যে পথ অবরোধের চিত্রটা আপনি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এখানে তিনি পথ অবরোধ করেন এবং পথ অবরোধ করে জনগণের উদ্দেশ্যে তিনি একটি বার্তা দেন যে আমরা কিন্তু রাস্তায় নামছি। মনে রাখবেন,
এই সরস্বতী পুজোর পরে, মানে 2 তারিখ 3 তারিখে সরস্বতী পুজো আছে, তারপরে কিন্তু বিজেপি কার্যত নামছেন এই চাষি, আলু চাষি এবং অন্যান্য চাষিদের নিয়ে, ব্যবসায়ীদের নিয়ে। কারণ সত্যি তাকানোর দরকার আছে, ভাবার দরকার আছে। আর একটা কথা তিনি ঠিকই বলেছেন যে আজকে আমরা যে সরকার দেখছি, মানে এই যে রাজ্য সরকার চলছে, যেখানে এক একটা মন্ত্রীর হাতে অনেকগুলো দপ্তর, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই কতগুলো দপ্তর, চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে কতগুলো দপ্তর, এই ফিরহাদ হাকিমের হাতে কতগুলো দপ্তর, এরা বাংলার বুকে চাষের জিনিসটা কিছু বোঝে কি? উত্তর হচ্ছে না। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর মধ্যে কোথাও কিন্তু কোনো ফাঁক ফোকর নেই। আর তাই বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কবে এইরকম আন্দোলন একটা হবে। চাষি মানে চাষ যেখানে চাষাবাদ হয় সেখানকার মানুষদের আজকে কোন অবস্থা আছে আপনি শুনলে তো অবাক হয়ে যাবেন যে ফুল চাষি যারা আছে তারাও কিন্তু আজকে ক্ষতির মুখেই রয়েছে। কোন জায়গায় ভালো রয়েছে এটা আপনি দেখান। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে দেখি। দেখুন, আমার বাড়িটা হচ্ছে এমনই জায়গা যেখান থেকে কিন্তু চাষাবাদ যারা করে তাদের দূরত্ব খুব কাছে, অর্থাৎ চাষের জমি। তো এই যে জায়গাগুলো আছে এগুলোতে কি হচ্ছে অবস্থা, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা সব জানি, ওয়াকিবহাল। কিন্তু ওয়াকিবহাল আমরা হাজার চেষ্টা করেও কিন্তু কোনো সুরাহা করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনে নামবেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে রাজ্য বিজেপি। আরো একটা কথা এই প্রসঙ্গে বলতে বলতে মনে পড়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারী একাই যেন পুরো লোড নিয়ে চলেছেন, বাকি রাজ্য নেতারা যেন কোথায় হারিয়ে যাচ্ছেন। আন্দোলনটা সব সময় যেন দেখছি শুভেন্দু অধিকারীর দিক থেকেই আসছে, বাকি কোথাও থেকে আসছে না। এটা একটা অদ্ভুত জিনিস। তবুও একটা কথা, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে দিকটা আলোকপাত করলেন এবং যে জায়গাটাকে নিয়ে এগোনোর চেষ্টা করছেন, জানি না আগামী দিনে যদি বিজেপি এই আন্দোলন করে তাহলে কিন্তু নড়ে যাবে এই নবান্নের ভিত। একবার ভিত নড়ে গেছিল, জল কামানের সামনে দাঁড়িয়ে থাকা সেই বলরাম দা মানে সাধক, তাকে রেখে অনেকেরই চিন্তা হয়ে গেছিল। এবার হয়তো সবার চিন্তা হবে, কারণ প্রত্যেকটা চাষি রাস্তায় নামবেন। কি বলেন আপনি? মনে হয় না নামবে বলে? মনে হয় না আপনার যে নামার দরকার আছে, প্রতিবাদ করা দরকার আছে, এবং সে প্রতিবাদ যেন বিরাট হয়, ভয়ঙ্কর হয়, তাই না? জানাবেন আপনি। কিন্তু আপনার উত্তরের অপেক্ষা আমি কমেন্ট বক্সের দিকে তাকিয়ে থাকবো। মানে আপনি এটা কমেন্টস করুন, আর প্রতিবেদনটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন। রুদ্রবার্তা মানে থাকে আনকাট কিছু কথা, যেখানে যুক্তি থাকে, কোনো মন গড়া গল্প নয়। মন গড়া গল্প, মন গড়া ভেবে ভেবে বললাম না, পরিষ্কার যুক্তি বাস্তবের উপর দাঁড়িয়ে বলুন। আজকে আপনি ভাবুন চাষিদের অবস্থা ঠিক কোথায় আছে, তাদের জন্য আন্দোলনে নামা শুভেন্দু অধিকারী কি কোথাও ভুল হচ্ছে? আর আন্দোলনে না নামলে বিজেপি এগোতেও পারবে না, তাই না? জানাবেন আপনি। আপনার উত্তর অপেক্ষা রইলাম, আর আপনি পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় থাকুন। আসি এখনকার মতো, দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।